টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, এই ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পর থেকে গত এক মাসে প্রফিট বুকিং হচ্ছে, প্রফিট হচ্ছে। আমাদের মধ্যে আসলে একটা ভলাটিলিটি দেখে আমরা চিন্তা করছি আসলে সামষ্টিক অর্থনীতি কোন দিক যাচ্ছে, শেয়ার বাজার কোন পথে যাবে। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি একজন ইকুইটি অ্যানালিস্ট, জনাব সাকিব চৌধুরী, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। তিনি ইউসিবি স্টক ব্রোকারেজের ডেপুটি হেড অফ রিসার্চ, ফার্স্ট এভিপি। বেশ কয়েকটা ব্রিলিয়ান্ট কল কিন্তু বিভিন্ন সময় আমরা তার কাছ থেকে পেয়েছি। চলুন তার কাছ থেকে শুনি তিনি কি ফোরকাস্ট করছেন। সাকিব ভাই, স্বাগতম। বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। যে আপনার সামষ্টিক অর্থনীতি নিয়ে আমরা যদি শুরু করি, যেটা আপনার এরিয়া অফ স্পেশালাইজেশন আর কি, সুদের হার। ট্রেজারিতে আমরা এই যে লাস্ট উইকে দেখলাম যে 10 ইয়ার ট্রেজারির ইল্ড যেটা 12.05% হিট করেছে। এর চাইতে যে খুবই একটা এটা আনসাস্টেনেবল একটা সিচুয়েশন যে 3 মাস 9 মাসের যে সমস্ত বিলসগুলো আছে, এক বছরের কম সময়ে কমিট করলে আপনি 11%-এর বেশি ইল্ড পাচ্ছেন। যে এটা আসলে এখন কত দূর যেতে পারে, কি বিষয়? ওকে, এখন সুদের হার নিয়ে তো আমরা যখন কোনো কল দিই বা কোনো ডিরেকশন নিয়ে আলোচনা করি, সাধারণত আমরা ব্যাংকের যারা ট্রেজারি ম্যানেজ করে তাদের সাথে কথা বলে তারপর একটা সিদ্ধান্তে উপনীত হই। তো আমরা অনেক বড় বড় ব্যাংকের ট্রেজারি হেডদের সাথে কথা বলে দেন আমরা একটা ডিসিশন মেক করি বা একটা সিদ্ধান্তে উপনীত হই। তো রিসেন্টলি আমরা এইটা যখন অবজার্ভ করলাম যে 12% প্লাস হয়ে গেছে 10 ইয়ার বন্ড, 20 ইয়ার বন্ড হচ্ছে 12.17% বা 12.2%। সো আমরা কথা বলা শুরু করলাম উইথ ডিফারেন্ট ট্রেজারি হেডস। তো তখন যেটা বুঝলাম যে শর্ট টার্ম যে রেট, টি বিল রেটটা, এটা মনে হয় অলরেডি নিয়ার দ্য পিক, মানে অলরেডি সর্বোচ্চ হারের কাছাকাছি চলে আসছে। আর লং টার্ম এর একটা রিজন হচ্ছে যে গভর্নমেন্টের ইলেকশনের আগে গভর্নমেন্ট শর্ট টার্ম বরোয়িংটা বেশি করছিল, লং টার্ম বরোয়িংটা কম করছিল। শর্ট টার্ম বরোয়িং করার জন্য ট্রেজারি বিল ইস্যু করা হয়, আর লং টার্ম যখন বড় করে গভর্নমেন্ট, যখন দীর্ঘমেয়াদী ঋণ নেয়, তখন সে ট্রেজারি বন্ড ইস্যু করে, 5 ইয়ার, 10 ইয়ার, 20 ইয়ারের বন্ড। তো এখন যেহেতু ইলেকশন শেষ, এখন গভর্নমেন্ট আবার লং টার্ম বরোয়িংটা বেশি করবে, যেহেতু গভর্নমেন্ট বিভিন্ন লং টার্ম প্রজেক্ট আবার নতুন করে হাতে নিচ্ছে। তো এখন লং টার্ম রেটটা একটু বাড়ার সুযোগ আছে, বাট শর্ট টার্মে যেহেতু গভর্নমেন্টের এখন বরোয়িং রিকোয়ারমেন্টও কম, তো শর্ট টার্ম রেটটা হয়তো ইনভেস্টরদের অ্যাপিটাইটও, যে আপনার এই যে ইলেকশনের আগে যদি আমরা বলি যে জুন থেকেই যদি আমরা হিসাব করি যে আগামী 6 মাস 9 মাস কি হয়, এই আনসার্টেনটি সবাই শর্ট টার্মে রোল করছিল বেশি। তো শর্ট টার্মে আমার মতে যতটুকু আমরা কথা বলে শুনলাম, ইন্টারেস্ট রেটটা নিয়ার দ্য পিক, মানে সর্বোচ্চ হারের কাছাকাছি হয়তো চলে আসছে। আর লং টার্ম রেটটা মেবি, যেহেতু গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট আছে, এখান থেকে বাড়ার কিছুটা সুযোগ আছে। বাট আমরা দেখতেছি যে খুব তাড়াতাড়ি ইন আ ভেরি শর্ট পিরিয়ড ইন্টারেস্ট রেটটা স্টেবিলাইজ হবে, মানে এই রেঞ্জের আশেপাশেই স্টেবিলাইজ হবে। এরপরে হয়তো আমরা এটাকে রিভার্সাল দেখতে পারি। তাহলে এখান থেকে শর্ট টার্ম আর বাড়ছে না বলে আপনারা এক্সপেক্ট করছেন, আর লং টার্মে একটু যদি বাড়েও সেখানে স্টেবল থাকবে, যেটা আমরা ভয় পাচ্ছিলাম 13, 14, 15 উঠে যেতে পারে। না, আমাদের এটা মনে হচ্ছে না, কারণ ইকোনমিতে অনেক রিস্কই অলরেডি মিটিগেট, রিস্ক অনেক কমে আসছে, অনেক ঝুঁকি কমে আসছে। যদি আমরা বলি আমাদের সবচেয়ে বড় ঝুঁকি ছিল হচ্ছে এক্সটার্নাল ব্যালেন্স বা ডলার রিজার্ভের, ফরেন কারেন্সি রিজার্ভের। আপনি দেখবেন ডিসেম্বরে কিন্তু ভাই আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা কিনা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট মানে এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট মানে লোন, গভর্নমেন্ট যে লোন নেয়, লোন পরিশোধ করে, বা গভর্নমেন্ট যে দেশে যে ইনভেস্টমেন্ট আসে, এফডিআই, সব কিছুর ব্যালেন্স হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। এটা $1.2 বিলিয়ন পজিটিভ ছিল আফটার আ লং টাইম। এবং ইন্টারেস্টিংলি এই পজিটিভ যে ছিল, এটার মেইন ড্রাইভার ছিল কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, মানে এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স মিলে আমার $1.4 বিলিয়ন পজিটিভ ছিল ডিসেম্বরে। অনেক দিন নেগেটিভ থাকার পরে মাঝখানে কিছু মাস পজিটিভ ছিল, বাট এত বড় ভলিউমে না, $1.4 বিলিয়ন। এবং এক্সপেক্টেড হচ্ছে জানুয়ারিতেও পজিটিভ থাকবে। জানুয়ারিতে আমার এক্সপোর্ট হয়েছে 5 বিলিয়ন প্লাস, রেমিটেন্স হচ্ছে প্লাস অলমোস্ট 2 বিলিয়ন, তার মানে আমার 7 বিলিয়ন প্লাস হচ্ছে আমার ইনকাম। ইম্পোর্ট হচ্ছে আমার ধরেন এক্সপেন্স বা ডলার আউটফ্লো,
ইম্পোর্ট রাফলি যদি $5 বিলিয়ন হয়, আমার $2 বিলিয়ন আবার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে পজিটিভ থাকার পসিবিলিটি আছে জানুয়ারিতে। তো গিভেন পজিটিভ রিভার্সাল ইন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যান্ড অলসো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমি যেটা বলতেছিলাম গতবার বলছিলাম এসে যে আমার কিন্তু অনেক শর্ট টার্ম লোন অলরেডি পে অফ করা হয়েছে। শর্ট টার্ম লোনের ব্যালেন্স একসময় ছিল $20 বিলিয়ন একদম হাইতে, এখন ওটা পে অফ করে করে $11 বিলিয়ন হয়ে গেছে। তার মানে আমার লোন এবং এই $10 to $11 বিলিয়ন আমাদের সবসময় এমনিতেই থাকে, যেহেতু আমরা ইম্পোর্ট করি। তো একটা শর্ট টার্ম ক্রেডিট যেটাকে আমরা ট্রেড ক্রেডিট বলি তো সবসময় থাকেই। সো $10 বিলিয়ন $11 বিলিয়ন ব্যালেন্স থাকাটা খুবই স্বাভাবিক। এখান থেকে আর পে অফের আপনার প্রেশার নাই খুব একটা। শর্ট টার্ম বরোয়িং, শর্ট টার্ম প্রাইভেট সেক্টর লোনের খুব পে অফ প্রেশার নাই। ফরেন কারেন্সি যেটা এফএক্স বরোয়িং, তার মানে হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে একটা ইজ আসতেছে। অন টপ অফ ইট আমি কিন্তু যেহেতু ইলেকশন হয়ে গেছে, আনসার্টেনিটি কমে আসছে, আমার কিন্তু অনেক আপনার মাল্টি রিলেটেড অর্গানাইজেশন থেকে আমি কিন্তু আবার নতুন করে অনেক লোন পাচ্ছি বা অনেক এইড পাচ্ছি, অনেক কমিটমেন্টও আসতেছে। আপনারা প্রতিদিনই কিছু না কিছু নিউজ আপনারাই পাবলিশ করছেন। সো আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে প্রেশার কম, আর কারেন্ট অ্যাকাউন্টে তো পজিটিভ রিভার্সাল হচ্ছেই। সো দ্যাট মিনস যে আমার ওই যে একটা প্রেশার আপনি যেটা বললেন ইন্টারেস্ট রেট শুট আপ করার, ইকোনমির যে মেজর রিস্কটা ওটাই তো গ্র্যাজুয়ালি মিটিগেট হয়ে যাচ্ছে। তো ইন্টারেস্ট রেট বাড়ার আসলে এরকম আমি সুযোগ দেখতেছি না, শুট আপ করার সুযোগ দেখতেছি না। বাট এখানে জাস্ট আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে পজিটিভ দেখতেছি, এটার মেজর রিজন হচ্ছে আমার ইম্পোর্টটা কমে নিয়ে আসছি। তো ইম্পোর্ট যখন কমে নিয়ে আসি তার মানে কি আমার ইকোনমিতে ধরেন মেশিনারিজ কম কেনা হচ্ছে, তার মানে আমার ইনভেস্টমেন্ট কম হচ্ছে, সুতরাং গ্রোথটা একটু কম হবে। সো মানে আমরা সিচুয়েশন ইমপ্রুভ করেছে এট দ্য এক্সপেন্স অফ গ্রোথ, which is normal. It's not negative growth, কিন্তু it's a lower growth, subdued growth. ধরেন আমার হয়তো 7-8% করতো, এখন 6% হবে, which is also very good. মানে IMF এর এক্সপেকটেশন হচ্ছে 2024-এ আমার গ্রোথ হচ্ছে 6%, which is a very good growth. যদি আমি সিচুয়েশনটাকে রিভার্স করে ফেলতে পারি, নেক্সট ইয়ার ওদের এক্সপেকটেশন হচ্ছে 7% গ্রো করবে 2025-এ। সো এই সিচুয়েশনের জন্য এটাই দরকার, একটু স্লো গ্রোথ, বাট এটার ফলে এটার কারণে আমরা রিকভারিটা পাবো। আচ্ছা, ডলার আর কি স্টেবল হয়েছে কিনা? ডলার মার্কেট স্টেবল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমনিতে থাকবে কিনা এখানে একটু ঘুরে টুরে আবার সেম আমার সেম কথাই, যে আমরা তো কারেন্সি নিয়ে ডিল করি না, আমরা উই ডিল অ্যাবাউট স্টকস। বাট যেটা ওই যে ট্রেজারি হেডদের সাথে কথা বলে যেটা বুঝলাম, কারেন্সি মার্কেট স্টেবল, মানে 115-20 এই রেঞ্জটাতে হয়তো উই উইল সি যে স্টেবিলিটি আমার টাকা প্রাইস। এই আমার পার ডলার প্রাইস 115-20 টাকা রেঞ্জেই থাকবে হোপফুলি। অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ধরেন ইকোনমিতে আর বড় কোনো শক না আসে, ধরেন হঠাৎ করে অয়েল প্রাইস অনেক বেড়ে গেল গ্লোবালি, দ্যাট ইজ এ ডিফারেন্ট শক। বাট যেহেতু অয়েল প্রাইস ওই রকম বাড়ে নাই, একটা এক্সপেকটেশন ছিল যে আমার মিডল স্ট্রিট ক্রাইসিসের কারণে তেলের দাম হয়তো শুট আপ করবে, বাট ওইভাবে করে নাই। কারণ গ্লোবালি সব জায়গাতেই ধরেন যারা মেজর ইম্পোর্টার অফ অয়েল, সব ইকোনমিতে একটু স্লো ডাউন করছে, তো অয়েল ইম্পোর্টের রিকোয়ারমেন্টটাও কম, এই কারণে আমার অয়েল প্রাইস কিন্তু ওইভাবে বাড়ে নাই, which is a good thing for our economy since we are a আমাদের মেজর ইম্পোর্ট হচ্ছে অয়েল। সো কটনটা তো আমরা ইম্পোর্ট করে এক্সপোর্ট করেই দিই, আমাদের যদি বলি নেট ইম্পোর্টের মেজর পার্টি হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস। সো ওই জন্য আমাদের জন্য ইটস অলসো আ ব্লেসিং। অ্যান্ড আমি মনে করতেছি যে মানে টকিং উইথ লট মেনি ধরেন ট্রেজারি হেডস, যে কারেন্সিটাও আমাদের এক্সপেকটেশন হচ্ছে এই রেঞ্জেই থাকবে, 115-120 রেঞ্জেই থাকবে। আচ্ছা, কিছু জিনিস যেমন আমাদের গ্যাসের ক্রাইসিসটা আছে, হ্যাঁ, তারপরে আপনার এনার্জি প্রাইস বাড়তে যাচ্ছে, ইটস এন অবভিয়াস। আর বিদেশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মার্কেট একটা টেম্পোরারি রিসেশনে যাচ্ছে। তিনের সমন্বয়ে আমাদের এক্সপোর্ট খুব বড় সড়ো ক্ষতিগ্রস্ত হওয়ার রিস্ক আছে কিনা? এইটা যতটুকু আমরা ধরেন আমরা এখানে বিজনেস কমিউনিটির সাথে কথা বলি, বাট সিন্স আমরা একটু লো ভ্যালু আইটেম এক্সপোর্ট করি মোস্টলি, অ্যান্ড ধরেন আমাদের এক্সপোর্ট প্রোডাক্টগুলা ইটস নট মাচ, ধরেন এমন না যে লাক্সারি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করি, মোস্টলি লো ভ্যালু আপনার ক্লোদিংস উইচ আর মোস্টলি নেসেসারি গুডস। হ্যাঁ, তো ওই হিসেবে আমার মেজর কোনো শক আমার এক্সপোর্টে পড়বে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা বললেন যে এনার্জি প্রাইস বাড়ানো হচ্ছে, এটার ইম্প্যাক্ট যদি আমি বলি ইনফ্লেশনে, ওইটাও খুব একটা আস্তে আস্তে করে সাবডিউট হয়ে যাবে। কারণ আমাদের ইনফ্লেশন বাড়ার কিন্তু একটা মেজর রিজন ছিল হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েশন। তো আমার গত 1 বছর কারেন্সি 30% ডেপ্রিসিয়েট করছে 1-1.5 বছরে, ওটার কারণেই আমার ইনফ্লেশন মেইনলি হয়েছে। যেহেতু আমরা ইম্পোর্টার কান্ট্রি, আমার বেশি টাকা দিয়ে ইম্পোর্ট করা লাগছে, আমার প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে।
আরেকটা রিজন ছিল হচ্ছে আমার তেলের দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, ইলেকট্রিসিটির দাম বাড়ানো। তো এই দুইটার সমন্বয়ে বেসিক্যালি ইনফ্লেশনটা হয়েছে আমাদের লোকাল ইকোনমিতে। তো আমি বিলিভ করতেছি যেহেতু কারেন্সিটা স্টেবল হয়ে গেছে একটা জায়গাতে, আর হ্যাঁ এনার্জি প্রাইস বাড়ার হয়তো একটু সুযোগ আছে, মানে ইলেকট্রিসিটি প্রাইস হয়তো একটু বাড়ানোর সুযোগ আছে, গভর্নমেন্ট হয়তো বাড়াতে পারে, সাবসিডি যেহেতু আমরা কমাতে চাচ্ছি, সেক্ষেত্রে কিছুটা প্রেশার পড়বে ইনফ্লেশনে। বাট এরপরে ইনফ্লেশন বাড়ার আর ওরকম কোনো, যেহেতু কারেন্সি স্টেবল হয়ে গেছে, ইনফ্লেশন আস্তে আস্তে করে কমে আসবে, ইনফ্লেশন আস্তে আস্তে কমে আসবে। আর যেটা কোয়েশ্চেন ছিল এক্সপোর্ট উই ডোন্ট সি এনি মেজর শক ইন এক্সপোর্ট। এখন আমরা আমাদের মার্কেটে ফিরে আসি। জি, যে ট্রেজারিতে আমাদের একটা রিপোর্ট আছে গতকালকে, জি জি, যে আমরা দেখলাম যে প্রায় ডাবল এক্সপোজার হয়েছে, কয়েক লাখ কোটি টাকা লাস্ট 5 ইয়ার্সে আপনার সিস্টেম থেকে ট্রেজারিতে ঢুকেছে। জি, তো যদি ট্রেজারি আপনার এরকম কিছু হয়, সেখান থেকে কিছু ফান্ড আনলক হয়, দ্যাট শুড চেজ দ্য স্টকস, যেটা হয় সাধারণত অ্যাসেট ক্লাস হিসেবে। এন্ড সো মেনি স্টকস আর আন্ডার ভ্যালুড, যেগুলো আপনার লার্জ ফান্ড অ্যাবজর্ব করার মতো স্টক আর কি। জি জি। এন্ড ইফ দ্যাট হ্যাপেন্স, এটা টুডে অর টুমরো তো ঘটবেই, এটা ঘটলে কবে ঘটতে পারে? টাইমিংটা তো বলা ইম্পসিবল ভাইয়া। আপনার এক্সপেকটেশন, মানে টাইমিং কখনোই যে আমরাও এক্সপেক্ট করি না যে আপনি যে সময়টা এক্সপেক্ট করবেন সে তখনই ঘটে যাবে না। বাট এই যেটা আমি বললাম, আমার কিন্তু আপনি লাস্ট ইয়ারে, এই যে আপনার আজকে থেকে 7 মাস আগে আপনি বলেছিলেন যে ব্যাংকিং স্টকের একটা রিভার্সাল আর সুদিন আসবে, আপনি ফান্ডামেন্টাল রিজনস তাদের এখনকার প্রেজেন্ট মার্কেট ভ্যালু ট্যালু সব দেখে, এন্ড উই স যে ফ্লোর প্রাইসটা উঠে যাওয়ার পরে ব্যাংকিং স্টক আপনার হয়তো একটা ধাক্কা খেয়েছিল, তারপরে ইনফ্যাক্ট একটা ভালো র্যালি হয়েছে অনেক ব্যাংকের শেয়ারে, বোথ এবং ভালো যেগুলোকে আমরা ব্লু চিপ ব্যাংক বলি, অলসো যেগুলো একটু প্রবলেম ব্যাংক ইভেন, হ্যাঁ, বিকজ দেয়ার স্টক প্রাইস অনেক কমে গেছিল আর চিপ ছিল। সো প্লিজ আমার না, বেসিক্যালি আমার মনে হয় ধরেন যেটা শুরুতে বললাম, যে ইন্টারেস্ট রেট একটি স্টেবল জায়গায় চলে আসবে খুব তাড়াতাড়ি, এরপর একটা রিভার্সাল দেখব। তো যখন ইন্টারেস্ট রেট এরকম রিভার্সাল হয়, তখন লেটসে আমি অ্যাজ আ ইনস্টিটিউশন এখন 20 ইয়ারের বন্ড কিনলাম, লেটসে 12.17%। এখন যদি দেখি এক মাস, লেটসে 6 মাস পরে বা 1 বছর পরে দেখলাম ওইটা হয়ে গেছে 10.5%, মানে আমার রিটার্নটা মার্কেটের রেটটা কমে আসছে, তার মানে আমার ক্যাপিটাল গেইন হচ্ছে। তখন আমি হয়তো ডেফিনেটলি কিছুটা ক্যাপিটাল গেইন ওখান থেকে নিয়ে হয়তো আবার আমার অ্যাসেটটাকে রিঅ্যালোকেট করব টু ইকুইটিস। হ্যাঁ, আবার আমি যখন দেখব যে ধরেন লেটসে এখন যেহেতু ইন্টারেস্ট রেট ফল করে একটা জায়গায় স্টেবল হয়ে গেছে, তখন তো মানুষজন আর নতুন করে ট্রেজারি বিল বন্ডে না এনে টাকাটা আবার ইকুইটিতে আনবে। সো ডেফিনেটলি ইন্টারেস্ট রেট ফলিং, ইট শোজ যে মানি আমার স্টক মার্কেটে ফ্লো করবে ফ্রম বন্ড মার্কেট। আর এটার এক্স্যাক্ট টাইমিংটা আমি বলতে পারতেছি না, বাট আমি যেটা বলছি শর্ট টার্মে মানে খুব তাড়াতাড়ি ইন্টারেস্ট রেটটা স্টেবিলাইজ হয়ে যাবে। ট্রেজারি বিল রেট কে কোন পয়েন্টে অ্যালোকেট করবে একটা ডিরেকশনে, এটা আসলে এটা বলাটা কঠিন। এখনই হয়তো অনেকে মনে করবে যে ট্রেজারি বন্ডে লক করে এরপরে হয়তো আর বন্ডে ঢুকবে না, এদের আস্তে আস্তে স্টকে ঢোকা শুরু করবে, 12.5 এ লক করে ফেলবে। ঠিক যেমন একটা স্টকের র্যালিতে আমরা দেখি যে হয়তো কেউ কেউ বটম 50% চেজ করে, কেউ কেউ আপনার এই আপার 50% ওখানে অ্যাক্টিভ থাকে বেশি। এক্স্যাক্টলি, অনেকের পারফেক্ট টাইমিং করার চেষ্টা করে, অনেকে মনে করে যে আমি এখন যে রেটে আছে রেটে লক করে ফেলি, এরপরে যখন আবার আমার রেট পড়বে আমি ক্যাপিটাল গেইন নিয়ে নিব। ওকে, হ্যাঁ, এরপর থেকে লেটস সে ফর এক্সাম্পল কেউ হয়তো ভাবতে পারবে 12.17 ঢুকছি, ইটস ডান, আমি আর হায়ার রেট চেস না করে রাদার আমি নেক্সট মান্থ থেকে হয়তো আমি ইকুইটিতে এক্সপোজার নেই। সো প্রতিটি ইনস্টিটিউশনের তার আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকবে, বা কেউ সেদিকে কিছু এদিকে কিছু করতে যাবে। এক্স্যাক্টলি মানে আমার কাছে মনে হয় অ্যাজ আ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর ইটস দ্য পারফেক্ট টাইম টু ইনভেস্ট ইন লং টার্ম বন্ডস। বন্ডের রেট খুবই হাই, 12% প্লাস। লেটস সে এখান থেকে হয়তো আরও 50 বেসিস পয়েন্ট বাড়লো ফর এক্সাম্পল, আমি অ্যালোকেট করি বন্ডে, অ্যান্ড যখন ইন্টারেস্টের রিভার্সাল হয় আমি ক্যাপিটাল গেইনও নিতে পারবো। আর অ্যাট দ্য সেম টাইম ইকুইটি মার্কেটও বটমে আছে, অ্যান্ড দেয়ার আর মেনি গুড নেমস যারা কিনা অনেক চিপ মানে ভ্যালুয়েশনে ট্রেড হচ্ছে মার্কেটে। মানে আমার মতে ইটস দ্য পারফেক্ট environment and timing for investments both in bond and equity. ওকে, মানে এত সুন্দর সময় লাস্ট 3-4 ইয়ার্সে আসে নাই, টু বি অনেস্ট।
কোভিড ছাড়া, মানে কোভিডের পরে 2020-এর পরে 2024 আসলো, লাস্ট 3-4 ইয়ার্সে এত সুন্দর মানে ইনভেস্টমেন্টের সময় আসে নাই। আমার বন্ড মার্কেটের রেটও খুব ভালো, রিভার্সাল এক্সপেক্টেড, ম্যাক্রোতে আমি রিকাভারি দেখতেছি, এর মধ্যে ইকুইটিতে প্রাইসিং হয় নাই এখনও, ফ্লোরও নাই মার্কেটে, মার্কেটের লিকুইডিটিও ব্যাক করছে। তো দিস ইজ আ ভেরি গুড টাইম ফর অ্যাসেট অ্যালোকেশন বিটুইন বন্ড, মানে বিটুইন ফিক্সড ইনকাম অ্যান্ড ইকুইটি। খুবই সুন্দর একটা সময়। আপনি ফিক্সড ইনকামে ভালো রেট পাচ্ছেন, আপনি বেটার ইল্ড এক্সপেক্ট করেন না, ইনফ্যাক্ট আপনি ক্যাপিটাল গেইন এক্সপেক্ট করে ইনভেস্ট করছেন। বোথ ইল্ড এন্ড ক্যাপিটাল গেইন। ওকে, দেখেন আপনি 12.17 যদি স্টেবল থাকে এই জায়গায়, হ্যাঁ, তাহলে আপনি ইটস এ হাই ইল্ড বন্ড, হাই ইল্ডে আপনি লক করে ফেলেন আপনার টাকাটা। ওকে, আর যদি ফিক্সড ফ্রি রেট 12% পড়ে যায়, আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে। ওকে, সো ইটস সাচ আ মানে নাইস টাইম টু ইনভেস্ট ইন বন্ড। আবার এট দ্য সেম টাইম আপনার ইকুইটি মার্কেটেও স্টকস আর সো চিপ, সাম গুড নেমস আর সো চিপ। আমরা আমাদের প্রতি পর্বের যে নর্ম সেটার ব্যত্যয় ঘটাবো। আপনাকে এই রবিবারে 1000 কোটি টাকা দেওয়া হবে জি জি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি এক্স্যাক্টলি কিভাবে অ্যালোকেট করবেন? আমি ডেফিনেটলি মানে আমার আগের মতো একটা, আমি প্রো ইকুইটি, আমি 60% ইকুইটিতে রাখবো। ওকে, আমার কাছে মনে হয় ইকুইটি এখনো দে আর সো চিপ টু, মানে এতই চিপ যে আমি ইগনোর করতে পারতেছি না। ওকে, দেয়ার সাম গুড নেমস, এত লো ভ্যালুয়েশন রেট হচ্ছে, আই কান্ট ইগনোর দেম। সো আমার 60% টাকা ইকুইটিতে যাবে, 40% আমি ফিক্সড ইনকামে রাখবো, শুধুমাত্র ট্রেজারি বিল আর বন্ডে, কোনো কর্পোরেট বন্ড না। তো হয়তো আমি আই উইল কিপ বিলটা এরকম যে আপনি বিও অ্যাকাউন্টের যে ক্যাশ পোরশন তার মতো করে রাখছেন। অবশ্যই অবশ্যই। সো 10% আমি বিলে রেখে দিব। বিলেও আমার ওইরকম ক্যাপিটাল গেইনের সুযোগ নাই, বাট বিলে তো আমার লেটসে রিটার্নটা খুব ভালো। আর রিমেইনিং 30% আমার মনে হয় বন্ডে রেখে দিব। 20 ইয়ার 10 ইয়ারের বন্ড। বন্ডের ম্যাচুরিটি যত হাই, আমার ক্যাপিটাল গেইনের সুযোগ তত বেশি। এই 20 ইয়ার যেটা, এই 20 ইয়ার কি ইউ মিন 20 ইয়ার মানে 20 ইয়ার রেখে দিব কিনা? না না, আমি ক্যাপিটাল গেইন হলে তো অবশ্যই ছেড়ে দিব। ওকে ওকে ওকে, নেক্সট 1 ইয়ারে তো আমার দেয়ার ইজ আ হাই চান্স যে ক্যাপিটাল গেইন হবে। আচ্ছা, যদি 100 বেসিস পয়েন্ট ইল্ড কমে 20 ইয়ার বন্ডে, আপনার ক্যাপিটাল গেইন কত পার্সেন্ট হতে পারে? এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, বাট should be 5% or 10 should be around 10%। 100 বেসিস পয়েন্টের জন্য ওকে 9-10%। একটু আই এম নট শিওর, ক্যালকুলেট করা লাগবে, বাট মানে দেয়ার ইজ আ হাই, মানে আমি একটা তো ইজ আ রিস্ক ফ্রি রেট, at the same time there is a high chance of capital gain, so why should I miss investing in fixed income money, treasury bonds now? And also যেগুলো বললাম, there are so many good names trading at so cheap prices, so মানে আমার কাছে মনে হয় this is a মানে very good time for investing and asset allocation. Got it. I think যে খুবই ক্লোজ টাইমিং কল হয়ে যাচ্ছে আমাদের আজকের ডিসকাশনে। and what are the risk factors? যেমন আমরা অনেক সময় যে দেখি যে আপনার মোটামুটি সবকিছু ক্লিয়ার, আমরা একটা হয়তো কল নিলাম, তারপরে একটা মানে লাস্ট ধাক্কা একটা আসে, এটা ধরেন মার্কেট ক্র্যাশ করার আগে একটা ইনসেন র্যালি হয়, অথবা যখন রিভার্সালের আগে কি বড় একটা ধাক্কা আসতে পারে কিনা, যেটাতে আমরা মানে শেকেন অফ হয়ে যেতে পারে। আমার মনে হয় না, কারণ ইকোনমিতে তো ওরকম কোনো বড় রিস্ক নাই, unless something happens which is ধরেন out of our radar। ধরেন আপনি একটা এক্সাম্পল বললাম, ধরেন হয়তো বড় কোনো যুদ্ধ লেগে গেল, আমাদের মানে ইম্প্যাক্ট ফেলে এরকম কিছু হয়ে গেল, ওগুলো তো ধরেন রাডারের বাইরে, নট প্রেডিক্টেবল অ্যাট অল। বাট এছাড়া যতটুকু ভেরিয়েবলস আমরা দেখতেছি আমাদের উইদিন আওয়ার মানে ধরেন রাডার, মানে আমাদের যতটুকু ভেরিয়েবলসগুলো আমরা অ্যানালাইজ করতে পারতেছি, ওইটার উপর বেস করে বলতে পারবো যে ওরকম বড় শকের সুযোগ নাই, মানে ক্যাপাসিটি নাই বা এক্সপেকটেশন নাই ওরকম বড় শকের। রেদার থিংস আর ভেরি মাচ রেডি ফর রিভার্সাল। একটা মানে পরিস্থিতি এমন, ইউক্রেন ওয়ারের পরপর ওয়াল স্ট্রিটে কিছু আমরা এরকম কল দেখছিলাম যে বন্ড এবং ইকুইটি হোল্ডার দুই পক্ষই লুজার হবে এরকম একটা, এবং আপনি তার ঠিক রিভার্স সিচুয়েশনটা এখন রিভার্স সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি যে এখন বন্ড হোল্ডার যারা বন্ডে হাই রেটে লক করে রাখবে, দে আর অলসো গেইনার, এট দ্য সেম টাইম ওরা একদম লো প্রাইসে ভালো ভালো ইকুইটি পাচ্ছে। সো দুই মানে ইটস আ খুব সুন্দর একটা সুইট স্পট। ভালো লাগলো আসলে অনেকদিন পর ক্লিয়ার পজিটিভ কল
আসলে ইটস প্লেজেন্ট। না অবশ্যই, তারপরও আমি বলে রাখি যে বন্ডে তো ইটস সিম্পল, আপনার হয়তো 6 মাস 1 বছর হোল্ড করলে ক্যাপিটাল গেনের সুযোগ আছে, আর না হইলেও 12% ইজ আ ভেরি গুড রেট। রিস্ক ফ্রি রেট যদি 12% পাওয়া যায়, ওয়াই নট, এটা একটা। আর ইকুইটিতে একটু তো ধৈর্য ধরতেই হবে, কারণ ইটস নট লাইক আমি আজকে ইনভেস্ট করে 1 সপ্তাহ পরে প্রাইসিং হয়ে যাবে, তা না। ইকুইটি মার্কেটের প্রাইসিংটা অনেকটাই ডিপেন্ড করবে ইন্টারেস্টের সাইকেলের রিভার্সালের উপর। তো আমি যেটা শুরুতেই বললাম যে স্টেবল হবে, বা রিভার্সালটা কি খুব তাড়াতাড়ি হবে কিনা এটা বলা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, আবার এমন হতে পারে যে একটু সময় লাগলো রিভার্সাল, তোমার ইন্টারেস্ট রেট কমা শুরু হইতে একটু সময় লাগতে পারে। আবার কমা শুরু হইলে যে মার্কেটে টাকা ঢুকবে সঙ্গে সঙ্গে তাও না, মার্কেট অনেক সময় একটু কনফার্মেশন চায়। তো ওই জন্য মার্কেটের র্যালিটা ইটস নট লাইক খুব ইমিডিয়েটলি হইতেও পারে, আবার নাও হইতে পারে। ধৈর্যশীল ইনভেস্টররা 2 বছর 3 বছর অপেক্ষা করে মার্কেটের টার্নিং পয়েন্ট গুলো আপনার আইডেন্টিফাই করার চেষ্টা করেন। It should not be 3 months or 4 months game. It's a very sweet spot for investing in both fixed income and equity. এখন আমরা আরেকটা পয়েন্টে আসি, যেমন কিছু মেজর আমাদের স্ট্রাকচারাল প্রবলেম, ট্যাক্স টু জিডিপি রেশিও, তারপরে হচ্ছে যে আমাদের আপনার লং টার্ম স্ট্রাকচারাল প্রবলেমস গুলো নিয়ে যখন আমরা কথা বলি, বা প্রবলেম ব্যাংকস, কিছু ব্যাংক আছে দে আর বিগ এনাফ, হ্যাঁ, বা এই যে আমাদের এনপিএল ইস্যুস, এইগুলোতে খুব বড় সড়ো ধাক্কা আসতে পারে কিনা? না, ধরেন আমি যদি রিজার্ভ নিয়ে বলি, বিগ থ্রেটস, দে ক্যান ইমার্জ অ্যাজ বিগ থ্রেটস। আমরা ইউসিবি থেকে জানুয়ারির 8 থেকে 12 আমরা একটা উইকলি, আমাদের তো ইউএস বেসড অনেক ক্লায়েন্ট আছে, তো 1 উইকের জন্য আমি এবং আমার টিমের যে হেড আছে আমরা দুজন মিলে ইউএসএ একটা ট্যুর দিয়েছিলাম। 5টা মেজর স্টেটে 5 দিন ছিলাম। তো উই মেট উইথ লাইক 14টা ইনভেস্টারের সাথে মিট করছি যারা বাংলাদেশ নিয়ে ইন্টারেস্টেড। তো একটা ইনভেস্টারের একটা টিমে ইকুইটি স্ট্র্যাটেজিস্ট, ইকোনমিক্স সবাই ছিল। তো ওর মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করছে যে তোমাদের রিজার্ভ কত, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আমি বললাম রাফলি $20 বিলিয়ন, যেটা কিনা আমাদের 3 মাসের ইম্পোর্টের সমান। তখন ও বললো ও বললো যে এইটা নিয়ে আমি জানি যে তোমাদের মধ্যে অনেক প্যানিক আছে, বাট ওর মতে এটা অনেক ভালো একটা নাম্বার, খুবই হেলদি একটা নাম্বার। ও যেটা রেফারেন্স দিল সেটা হচ্ছে লাইক, যদিও কম্প্যারিজন না, বাট ওইভাবে বলছে যে টার্কির মতো ইকোনমিতে নেট রিজার্ভ হচ্ছে 0, কোনো কোনো মাসে নেগেটিভও হয়। সো অ্যান্ড তোমাদের পজিটিভ $20 বিলিয়ন নেট রিজার্ভ, ইউজেবল রিজার্ভ রিপোর্টেড বাই IMF, 3 মাস প্লাস ইম্পোর্টকে কাভার করে, দ্যাটস আ ভেরি হেলদি নাম্বার। সো এটা নিয়ে প্যানিক করার কিছু নাই। আর ব্যাঙ্কিং সেক্টর নিয়ে আমাদের ভিউ হচ্ছে ডেফিনেটলি প্রবলেম আছে, বাট প্রবলেমটা এখনও অত বড় হয় নাই যে আমার পুরো ইকোনমিকে গ্র্যাস্প করে ফেলবে। প্রবলেমের সাইজটা এখনও ছোট। তো গভর্নমেন্ট উইথ দ্য ডিরেকশন অফ IMF যদি রাইটলি এটাকে আইডেন্টিফাই তো ডেফিনেটলি করছে, যদি সলভ করতে পারে, স্টেপস নিতে পারে, আই থিঙ্ক উই উইল, এই স্ট্রাকচারাল প্রবলেমটা সলভেবল এখনও। এবং যদি উইথ দ্য ডিরেকশন অফ IMF অ্যান্ড আওয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক, ইফ উই ক্যান ডু ইট, তাহলে এইটা আমাদের ইকোনমির জন্য আরও ফার্দার গ্রোথের জন্য একটা সুইটার, আরও বলবো যে ফাস্টার গ্রোথের জন্য একটা রাস্তা তৈরি করবে। সো এইটা সাইজটা এখনও সলভেবল, এত বড় হয়ে যায় নাই যে আমার পুরো ব্যাঙ্কিং সিস্টেমটাকে গ্র্যাস্প করে ফেলবে। গুড অ্যাসেট এখনও ধরেন সিস্টেমের লেটসে 85% বা 80% এখনও গুড অ্যাসেট আছে। সো ইফ আই ক্যান, ওই রিমেনিং 20% কি ইফ আই ক্যান ম্যানেজ, এটা ডুয়েবল। যেটা আগে ছিল তাই আছে না, প্রেফারেন্সে কোনো চেঞ্জ হয়েছে? অবশ্যই। আমার তো আমি মনে হয় লাস্টবার 4টা সেক্টরের কথা বলছিলাম, ফার্মাসিউটিক্যাল, কনজিউমার গুডস, সিমেন্ট আর ব্যাংক। আপনি দেখবেন যদিও ফার্মাসিউটিক্যাল সেক্টর যদি আপনি স্টক ডিএসসি দেখেন, আপনি ওখানে দেখবেন অনেক নন ফার্মা কোম্পানিও আছে। আমি বলতে বুঝেছি ফার্মা কোম্পানিগুলো, মানে কেমিক্যাল না, কেমিক্যাল না। কনজিউমার গুডস বলতে নন কনজিউমার, অনেক ওরকম ফুড অ্যান্ড অ্যালাইডে আপনি দেখবেন অনেক নন কনজিউমার কোম্পানিও আছে। তো আমি বুঝছি শুধু কনজিউমার গুডস যারা বিক্রি করে। আর ক্যান বি আপনার পার্সোনাল কেয়ার, ক্যান বি মানে এফএমসিজি, আর হচ্ছে সিমেন্ট আর ব্যাংক। আপনি দেখবেন ফ্লোরের পরে 4টা সেক্টরে ভালো করছে। বেস্ট করছে ব্যাংক মনে হয় 3% প্লাস আপ
লাস্ট 1 মান্থে। সো এর মধ্যে ভালো যে ব্যাঙ্কগুলা, ওই ব্যাঙ্কগুলো তো দে হ্যাভ ডান ভেরি গুড, মানে ইন টার্মস অফ মার্কেট ক্যাপিটালাইজেশন তাদের ইম্প্রুভমেন্ট আসছে, উইচ ওয়াজ ডিউ, লং ডিউ। এখন আমার সেক্টরগুলো এগুলোই প্রেফার্ড, কারণ আমি মনে করি এখনও দ্যার ইজ আ হিউজ গ্যাপ বিটুইন ভ্যালু অ্যান্ড প্রাইস। মানে ভালো ভালো ব্যাঙ্কগুলোর যে ভ্যালু, ওই অনুযায়ী ওদের এখনও প্রাইসিং হয় নাই। সেম গোজ ফর ফার্মা নেমস। যেহেতু আমি স্টক মার্কেটে কাজ করি, স্টক ব্রোকার, আমি কোনো কোম্পানির নাম নিতে পারবো না, বাট ফার্মাতেও সেম, সিমেন্টেও সেম, এদের যে পরিমাণ ভ্যালু ওই পরিমাণ প্রাইস এখনও মার্কেট দিচ্ছে না। টেক্সটাইল একটা সেক্টর যার আপনার যথেষ্ট ওয়েট আছে, আর মার্কেটে প্রচুর মানুষ এঙ্গেজড, এবং ধরেন যে ইউক্রেন ওয়ারের পরে একটা টেম্পোরারি স্পাইক হয়েছিল মার্কেটে, অনেকে হাই রেটে অনেক টেক্সটাইল স্টক কিনে আটকে আছেন। হ্যাঁ, টেক্সটাইল আউটলুক কি আপনার? টেক্সটাইলে ডেফিনেট আরএমজি নিয়ে আউটলুক পজিটিভ। আমি একটু আগে বললাম আরএমজি এক্সপোর্ট বাড়বে, প্লাস যেহেতু আমার এখন চেষ্টাও করতেছে তারা এক্সপোর্টকে ডাইভার্সিফাই করতে, মানে নতুন নতুন মার্কেট খোঁজার চেষ্টা করতেছে। তো লং টার্মে দ্যার ইজ এ গ্রোথ প্রসপেক্ট, অ্যান্ড অলসো তারা ভ্যালু অ্যাডিং নতুন হাই ভ্যালু প্রোডাক্টের দিকেও যাচ্ছে। বাট দ্যার ইজ একটা গ্যাপ আছে, মানে মার্কেটে টেক্সটাইলে যারা, মানে আরএমজিতে যারা বড় প্লেয়ার্স সবাই তো মার্কেটে লিস্টেড না। সো এই জন্য মার্কেটটা কখনোই ওদের বিজনেস পারফরমেন্সের প্রপার রিফ্লেকশন হয় না, আনফর্চুনেটলি। সো এইখানে টেক্সটাইল স্টক আছে যেগুলো হয়তো আপনার যে মারা যাওয়ার আগে শেয়ার বাজারে এসে মারা গেছে আর কি, খুব ছোট আর কি। যে আপনার কোম্পানিটা এখন ব্যাংক লোন দিতে পারছে না, চলতে পারছে না, হয়তো তার আগে কোনোভাবে লিস্টেড হয়ে গেল আপনার, যে তারা তাদের ফরচুন, মানে তাদের ওরকম কোনো ফরচুন নাই যেটা ইনভেস্টরদের সাথে শেয়ার করতে পারবে। আমার আরএমজি সেক্টর ফ্লারিশ করলেই যে মার্কেটে প্রাইসিং হবে, এটা ওইভাবে আমরা কখনো রিলেট করতে পারি না, আনফরচুনেটলি। সো এইখানে আর কি কলটা ডিফারেন্স। ভালো এক্সপোর্টারও আছেন কিছু, তাদের এখন ফ্লোর তো উঠে গেছে, মোটামুটি একটা বলা যায় যে অলমোস্ট ফ্রি মার্কেটে ট্রেড হচ্ছে আর কি। এখান থেকে কোনো কল আপনার আছে কিনা? টেক্সটাইলটা আমার ওই রকম ক্লোজলি কভার করা হয় না, টু বি অনেস্ট, বাট ধরেন এটা আই হ্যাভ টু চেক, তাহলে আই হ্যাভ টু চেক, কারণ টেক্সটাইলে আমরা কখনোই দেখি না, কারণ হচ্ছে প্রথমত যেটা বললাম যে মার্কেটটা রিফ্লেকশন না অফ দ্য বিজনেস সেক্টর। আপনি যে আপনার মানে যে টপ ডাউন অ্যাপ্রোচ থেকে এসে আর মিলাতে পারেন না, এটা একটা মেজর প্রবলেম, রিপ্রেজেন্টেশনের সমস্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। জি, আপনাকে ধন্যবাদ বাবু ভাই। আমি আবারও একটু সামারাইজ করি আমার পুরো ডিসকাশনটা। প্রথমে আমরা আলোচনা করলাম ইন্টারেস্ট রেট নিয়ে। তো ইন্টারেস্ট রেট সাইকেলে আমি গতবার বলছিলাম একটা রিভার্সাল এক্সপেক্টেড। তো রিভার্সালের কিছু আলামত আমরা দেখতে পাইছি, যে শর্ট টার্ম রেটটা মানুষের সাথে কথা বলে অলরেডি অনেক বেড়ে গেছে এবং এখানে হয়তো স্টেবল করবে, মানে ট্রেজারি বিল রেট। লং টার্ম রেট হয়তো কিছুটা বাড়ার সুযোগ আছে, বাট খুব তাড়াতাড়ি হয়তো আমরা একটা স্টেবিলিটি দেখবো, তারপরে রিভার্সাল। এই রিজনগুলো আমি বলে ফেললাম, যে আমার গভর্নমেন্টের শর্ট টার্ম বোরিংয়ের আর কোনো ওরকম রিকোয়ারমেন্ট নাই, লং টার্ম বোরিংয়ের রিকোয়ারমেন্ট আছে। প্লাস ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট রেট ইজ এ রিফ্লেকশন অফ অল দ্য রিস্ক অফ দ্য ইকোনমিতে রিস্কও কমে আসছে অনেক, বিওপি পজিটিভ হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স স্ট্রংলি পজিটিভ দেখছি আমরা গত ডিসেম্বরে, জানুয়ারিতেও এক্সপেক্টেড। ইনফ্লেশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বেসটা তো অলরেডি হাই, আর ইনফ্লেশনে যেটা বললাম যে কারেন্সি ছিল একটা মেজর রিজন ইনফ্লেশন বাড়ার, কারেন্সিটাও স্টেবল হয়ে গেছে, ইনফ্লেশন এখন ওইরকম শুট আপ করার সুযোগ কম। কিছুটা লোকাল এনার্জি প্রাইসেস, লোকাল ইলেকট্রিসিটি প্রাইসেস হয়তো রিপ্রাইসিং হবে, ওই কারণে ইনফ্লেশন আরেকটু বাড়তে পারে বা এখানেই থাকতে পারে, বাট খুব তাড়াতাড়ি না কমলেও, বাট উই আর এক্সপেক্টিং ইনফ্লেশনও হয়তো এখান থেকে কমে আসবে। আচ্ছা, আর আমার গেল হচ্ছে আপনি জিজ্ঞেস করছিলেন যে বলছিলেন যে বন্ড এন্ড ইকুইটি মার্কেটে দুইটাই ইন এ রেয়ার, খুব মানে খুব সুইট স্পটে আছে, দুটো থেকেই আপনার যে মুনাফা এক্সপেক্ট করার মতো একটা সিচুয়েশনে আছে। থ্যাংক ইউ সো মাচ। জি, উই আর ওয়েলকাম ভাইয়া, এন্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি अगेन। দর্শক, সামারাইজ করেছেন সাকিব ভাই। আমরা কনক্লুশনে আমি আর কিছু না বলি, পরের পর্বে দেখা হচ্ছে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।